মাঝরাত। রুমে মৃদু লাল আলো জ্বলছে। বাইরে খুব বেশি নয়, তবে হালকা হাওয়া বয়ে যাচ্ছে মাঝে মধ্যে। আর তাতে খোলা জানালার পর্দাগুলো নড়েচড়ে উঠছে বারবার। মেঘালয়া সোফার ওপর চিত হয়ে শুয়ে ঘাড় কাত করে উদাসীন চোখে তা দেখতে নিমগ্ন। চোখে ঘুম নেই, সেই ঘুমানোর চেষ্টা করছেও না, বরং হাওয়ায় দুলতে থাকা ওই চঞ্চল পর্দার মাঝে কিছু খোঁজার চেষ্টায় রত সে। ইরাজকে রাত 11টার দিকে ওষুধ খাইয়ে শুইয়ে দেওয়া হয়েছে। অসুস্থ শরীর, সে নিশ্চয়ই ঘুমে আচ্ছন্ন। একদমই নয়, বরং সে মেঘালয়ার ঘুমিয়ে পড়া নিয়ে ভাবছে। ঘড়ির কাঁটা যখন রাত 1:30 পার করতে অগ্রসর হয়, ইরাজ খেয়াল করে অনেকক্ষণ যাবৎ সবকিছু শান্ত একদম। নিশ্চয়ই মেঘালয়া শুয়ে পড়েছে। সে শোয়া থেকে আস্তে করে উঠে বসল। না চাইতেও কেশে উঠল দুবার, সাথে সর্দি টেনে নিল। আধো অন্ধকার রুমে ধীর গতিতে চোখ ঘুরাল, মাথাটা কেমন চক্কর দিয়ে ওঠে এবার। মেঘালয়া ইরাজের কাশির শব্দে দ্রুত ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকায়। তড়িঘড়ি উঠে বসল। উঠে দাঁড়িয়ে আন্দাজ করে হেঁটে গিয়ে রুমের আলো জ্বালিয়ে দিল। দ্রুত পায়ে বিছানায় গিয়ে ইরাজের পাশে বসে উত্তেজিত কণ্ঠে শুধায়, খারাপ লাগছে আপনার? কেমন লাগছে? উঠে বসেছেন কেন? কিছু লাগবে? ইরাজ হাত উঁচিয়ে ধরল। মেঘালয়া থেমে যায়। ধীরস্থির স্বরে নিশ্চিন্ত করে, বিশেষ কিছু হয়নি, তুই ঘুমাসনি? মেঘালয়া কেবল চেয়ে ইরাজের ঘুরিয়ে রাখা শুকনো মুখের দিকে। করুণ চোখে অনিমেষ চেয়ে রইল কিছুক্ষণ। অতঃপর অদ্ভুত কণ্ঠে, আবেশী গলায় প্রশ্ন করল, আপনার নীরবতা প্রতি মুহূর্তে পুড়িয়ে ফেলছে আমায়। অভিযোগগুলো চেপে কেন রেখেছেন? কিসের এই নিষ্ঠুর নীরবতা? মেঘালয়ার এই উত্তেজনায় ইরাজ ঠোঁট এলিয়ে মলিন হাসল। ইশারা করল বালিশটা পিঠের পেছনে দিতে। অতঃপর তাতে পিঠ ঠেকিয়ে আধশোয়া হয়ে বসল। সামনের দেয়ালে দৃষ্টি স্থির রেখে শান্ত স্বরে বলল, মানুষ নীরব হয়ে যায় কখন জানিস? ভাষাগুলো যখন আর্তনাদে পরিণত হয়। আর আর্তনাদ তো বুকের রক্তক্ষরণ, যা নিতান্তই ভেতর চিরে বয়ে যায় ভেতরেই। তা লোকসম্মুখে প্রকাশ করার নয়। মেঘালয়া সজল চোখে চেয়ে আছে এই নতুন ইরাজের দিকে। যে ইরাজকে সে এই মুহূর্তে আবিষ্কার করেছে, যাকে আগে কখনো দেখেনি। ইরাজের বলা কথাগুলোর গভীরতা কি মেঘালয়ার বোধগম্য হল? কে জানে। তবে মেঘালয়া ঠোঁট বাঁকিয়ে সামান্য হাসল। সে হাসিতে কি বিষাদ ঝরে পড়ল না? অভিমান জমেছে? নেই। ইরাজের এই সংক্ষিপ্ত জবাবে মেঘালয়া যেন ছটফটিয়ে ওঠে। মুখটা নত করে বিষণ্ণ হাসল একটু, হাসি মুখেই জিজ্ঞেস বলল, তা ভালো। একটু থামল, আবার জিজ্ঞেস করল, কখনো ভালোবেসেছেন? দেয়ালের দিকে নজর থামিয়ে ভরাট গলায় জবাব দেয় ইরাজ, না। ঘৃণা করেছেন? করতে চেয়েছি, চাচ্ছি, তবে পারছি কতটুকু তা অজানা। মেঘালয়া চোখ তুলে তাকাল। চোখের পলক ঝাপটে তা সন্তর্পণে নামিয়ে নিল নিচে। কিছু সময় চুপ রইল। ইরাজ চোখ বুজে নেয়। হেলান দিয়ে শুয়ে রয় ওভাবেই। মেঘালয়া আবারও চোখ তুলে তাকায় ইরাজের দিকে। সে ইরাজকে বুঝেও যেন বুঝে উঠছে না। সে যা ভাবতে চায়, ইরাজের আচরণ তার উল্টোটা বলে সর্বদা। আজ অবধি কখনোই ইরাজকে তার দিকে অনুরাগের নজরে তাকাতে দেখেনি মেঘালয়া। দীর্ঘশ্বাস ফেলল আস্তে করে। জিজ্ঞেস করল,
কাল বৃষ্টিতে ভিজেছিলেন কেন? মেঘ ভিজিয়েছে। মেঘ আপনাকে কতটা ভিজিয়েছে? যতটা ভিজলে বুকের হাহাকার আরো বেড়ে যায়। মেঘালয়া অবাক চোখে তাকায়। এই ইরাজকে সে আসলেই গুলিয়ে ফেলছে। ইরাজের সঙ্গে মিলছে না মোটেই। তবে তার বোঝায় ভুল হয়েছে বলে মনে হয় না। সে সঠিক বুঝেছে, সে জানতে পেরেছে ইরাজের ভেতরে লুকায়িত আরেক ইরাজকে। অজান্তেই খানিকটা পুলকিত বোধ করল। সে অবাক হয় নিজের ভাবনার ওপর। চরম অপছন্দের মানুষটি তার সম্মুখে, যে মেঘালয়ার সঙ্গে কখনো ভালো আচরণ করেনি, মিষ্টি করে কথা বলেনি, সর্বদা কড়া শাসন, কড়া আর খোঁচা দেওয়া কথা। নিদারুণ অপছন্দের পুরুষ। অথচ আজ সেই পুরুষের ভেতরের লুকায়িত ক্ষোভকে খানিকটা জানতে পেরে এত খুশি কেন লাগছে? মেঘকে ক্ষমা করবেন না? এই প্রশ্ন কেন উঠছে? ওঠা উচিত নয়? ইরাজ তাকালো মেঘালয়ার দিকে। মেঘালয়া চোখ সরায় না, সাহস করে চেয়ে রইল ইরাজের চোখের দিকে। ইরাজ নিজেই নজর ঘুরিয়ে নেয়। অসুস্থ শরীরেই তাচ্ছিল্য করে হেসে উঠল, দেখতে অদ্ভুত লাগে সেই হাসি। বিজ্ঞের মতো কথা বলছিস দেখছি। জটিল মানুষগুলোর সাথে এত কাছাকাছি বাস করলে কতদিন সরল আর নির্বোধ থাকা যায়? মেঘালয়ার কথায় ইরাজ এক ভ্রু উঁচিয়ে তাকায়। বাহবা দেওয়ার মতো করে ঠোঁট বাঁকাল সামান্য। তারপরেই মুখটা কুঁচকে ডান হাতে বুক চেপে ধরল। হাঁ করে জোরে টেনে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে। মেঘালয়া ব্যস্ত হয়ে ওঠে, উত্তেজিত হয়ে কিছু বলতে উদ্যত হয়। ইরাজ থামিয়ে দিল। উমম, এভাবে নয়, এসব পোষায় না আমার। অতঃপর বুকের বামপাশে আঙ্গুল দ্বারা ইশারা করল, এখানে ব্যথা লাগে। দূরেই ঠিক আছিস। মেঘালয়া অসহায়ের মতো নির্বাক চোখে চেয়ে রইল এই কঠিন, নির্দয় পুরুষটির দিকে। সে তার জবাব পেয়ে গেল যেন ইরাজের এই অভিব্যক্তির মাঝে মেঘকে ক্ষমা করা যায় না। একদমই না। মেঘালয়া সোফায় এসে বসল। ইরাজ বিছানা থেকে নেমে দাঁড়ানোর চেষ্টা করে। নেমে দাঁড়াল, মাথা টলমল করছে। শরীরের বিভিন্ন স্থানে জ্বলে যাচ্ছে, চুলকানোর ফলে। গলাসহ ঠোঁটটা কেমন শুকনো লাগল। ওভাবেই পা ফেলল সামনে। কয়েক কদম এগোতেই মাথাটা চক্কর কেটে উঠল। পা ফসকে যায় ইরাজের, নিয়ন্ত্রণ হারায় দেহের। পড়ে যেতে নিয়ে হাতের জোর দিয়ে খাটের একপাশ চেপে ধরল। প্রায় বসে পড়ে ইরাজ। চোখ অন্ধকার হয়ে আসে। ওভাবেই নিচু হয়ে বসে রইল চোখ বন্ধ করে। ততক্ষণে মেঘালয়া এসে বাহু চেপে ধরল তার। ইরাজ মেঝের ওপর বসে পড়ল এবার। মেঘালয়া ঘাবড়ে যায়। কিছু সময় পর ইরাজ আস্তে করে মাথা তুলে তাকাল। মেঘালয়া ইরাজের হাতের ভেতরে নিজের হাত ঢুকিয়ে ইরাজের ভরটুকু নিল। ইরাজ কিছু না বলে উঠে দাঁড়াল, মেঘালয়াকে অবলম্বন করে। মেঘালয়ার অতিরিক্ত ভার অনুভূত হয়, ইরাজের অত বড় শরীরের পুরো ভরটাই তার ওপর পড়েছে। তবুও ছাড়ল না। বুকটা হঠাৎই কেমন যেন করে ওঠে। আজ প্রথমবার মেঘালয়া ইরাজের এত কাছে এসেছে। হৃৎপিণ্ডের ধুকপুকানি বেড়ে গেছে অনেকটা। ইরাজকে বাথরুমের দরজার সামনে নিয়ে গিয়ে ছেড়ে দিল। ইরাজ দেয়াল ধরে ধীর পায়ে হেঁটে ভেতরে যায়। মেঘালয়া সঙ্গে সঙ্গে বুকটা চেপে ধরল হাত দিয়ে। কিছু একটা অনুভূত হচ্ছে গাঢ়ভাবে। ওভাবেই দাঁড়িয়ে অপেক্ষারত রইল ইরাজের বের হওয়ার। দুদিন কেটে গেছে এর মাঝে। ইরাজ এখন প্রায় সুস্থ, তবে ইমতিয়াজ সাহেব কড়া নিষেধাজ্ঞা জারি করেছেন,
অন্তত সপ্তাহখানেক ইরাজ বাইরে বের হবে না। ইরাজকে এভাবে বললে সে বাইরে বের হওয়ার পর যা হয় তাই করত অবশ্য। খ্যাতিমান ঘাড় তারা বলে কথা। ইমতিয়াজ সাহেব ছেলের পাশে বসে মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় স্নেহ জানিয়ে গেছেন। ইরাজ বাবার ওপর বড়ই দুর্বল কিনা। অগত্যা মুখটা ভোতা করে বিছানার ওপর বালিশে হেলান দিয়ে ল্যাপটপ নিয়ে বসেছে। মেঘালয়া সোফায় বসে বই নাড়াচাড়া করছে। একসময় পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র খুলে কিছু অঙ্ক কষায় মনোযোগ দিল। ইরাজ ল্যাপটপে কোনো জরুরি কাজ করছে তা নয়। সে মুভি ডাউনলোড করতে বসেছে। আচমকা মেঘালয়া এসে ধীর পায়ে দাঁড়াল পাশে। টের পেয়েও সেদিকে তাকাল না ইরাজ। সে এক পা গুটিয়ে অপর পা লম্বা করে মেলে বসে আছে। যেখানে মেঘালয়ার বসার জায়গাটা অবশিষ্ট নেই। মেঘালয়া দাঁড়িয়ে রইল, তবুও ইরাজ পা সরাল না। মেঘালয়া কঠিন কিছু বলতে যায়, আবার থেমে গেল। ডাকল, শুনুন। ইরাজ তাকাল না, কিছুক্ষণ পর জবাব দিল, শুনছি। পাটা সরিয়ে বসুন, আমি বসব। তাতে আমার কি? মেঘালয়া জবাব না দিয়ে ইরাজের পাটা সরিয়ে দিল। তবে মনে হল ইরাজ নিজেই যেন সরিয়ে নিয়েছে, নয়তো মেঘালয়ার ক্ষমতা ছিল না ইরাজের পা সরিয়ে দেয়। হাতে তার বই, খাতা, কলম। ইরাজ একবার তাকিয়ে দেখল তা, অতঃপর প্রতিক্রিয়াহীন আবারও ল্যাপটপে মনোযোগ দিল। মেঘালয়া বই, খাতা মেলে বসল ইরাজের সামনে। কিছু বলার প্রস্তুতি নিয়েও বলতে না পেরে বসে রয় ওভাবেই। একসময় ইরাজ বিরক্ত হয়ে তাকাল। কি সমস্যা? মেঘালয়া জিজ্ঞেস করে, আপনি পদার্থবিজ্ঞানের ছাত্র না? পদার্থবিজ্ঞানের ছাত্র হই অথবা অপদার্থবিজ্ঞানের। তোর ফাটছে কেন তাতে? মেঘালয়ার যেন সহ্য হল না এবার। মারিতে মারি চেপে চোখ বুজে নিল। ভারী একটা শ্বাস ফেলে মুখটা বিকৃত করে জিজ্ঞেস করল, জিলাপির দোকানে কাজ করতেন? করব সামনে। মেঘালয়ার তাচ্ছিল্য করে উৎসাহের সঙ্গে বলে ওঠে, খুব ভালো জিলাপি বানাবেন আপনি, আশা করি। কারণ আপনার মগজটা তো স্বাভাবিক নয়, বরং জিলাপির আকৃতিরই। ইরাজ কপাল কুঁচকে জিজ্ঞাসু দৃষ্টিতে ঘাড় বাঁকায়। মেঘালয়া শক্ত কণ্ঠে বলল, একটা সোজা কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে মশার কয়েল বানিয়ে ফেলেন। এরকম জঘন্য মেধা আমদানি করেন কোথা থেকে? ইরাজ শান্ত চোখে চেয়ে শীতল জবাব দিল, শুধু ভালো জিলাপি বানানোই না, উন্নতমানের থাপ্পড়ও মারতে পারি আমি। মেঘালয়া সায় দেয়, হু হু নিশ্চয়ই। তা অন্তত আমার অজানা নয়। ইরাজ এবার বিরক্ত হয়ে বলল, ফ্যাচ ফ্যাচ না করে কাজের কথা থাকলে বল, নয়তো বিদায় হ। মেঘালয়া কপাল জড়িয়ে ফেলল। একটু সুস্থ হয়েছে কিনা, নিজস্ব রূপে ফিরে এসেছে, হা। বইয়ের নির্দিষ্ট পৃষ্ঠার মাঝে আঙুল দিয়ে রেখেছিল, তা খুলে মেলে ধরল বিছানার ওপর। ইরাজ ভ্রু কুঁচকে তাকিয়ে দেখছে কেবল। মেঘালয়া বইয়ের দিকে তাকিয়ে ঠোঁটে জিহ্বা চালিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। এই সূত্রটা বুঝিয়ে দিন। ইরাজের জড়িয়ে থাকা ভ্রু আরও খানিকটা কুঁচকে গেল। আমাকে তুই বিনামূল্যে একের ভিতর সব সমস্যার সমাধান পেয়েছিস? জি না। আর কিছু বলতে দিল না ইরাজ, নিজেই বলে উঠল, একাডেমিকে কি করেছিস? অ্যাডমিশনে এসে যদি সূত্র পড়াতে হয়। একটু থেমে কিছু মনে করার ভঙ্গিতে বলল, ওহো, তুই তো প্রেমসূত্র মুখস্থের সময় ব্যয় করে ফেলেছিস সব। মেঘালয়া প্রতিবাদ করে ওঠে, তাতে আপনার কি? ইরাজ নীরব হয়ে গেল হঠাৎই। মেঘালয়ার হাত থেকে বইটা নিল। জিজ্ঞেস করল, আগে পড়েছিস অধ্যায়টা? পড়েছিলাম। মনে আছে কিছু? কিছুটা।
কিছুটাতে কাজ নেই, আগে বেসিক জানতে হবে। মেঘালয়া বাধ্যর মতো ঘাড় নাড়ল। ইরাজ বুঝাতে শুরু করল। মেঘালয়ার পড়ার চেয়ে ইরাজে মনোযোগ বেশি। দিন দিন সে নিত্য নতুন ইরাজকে আবিষ্কার করছে। বারবার গুলিয়ে যায় ইরাজের এত এত জটিল রূপগুলো। কটু কথা শুনিয়ে আবার সেই কাজ যত্ন সহকারে করে দেওয়া সমীকরণটা মেঘালয়া মেলাতে পারে না। অদ্ভুত মানুষ ইরাজ এই ধারণাতেই আটকে যায় বারবার। ইরাজ খাতা এগিয়ে নিয়ে কলম চাইল। মেঘালয়া কলম এগিয়ে দেয়। ইরাজ সূত্রগুলো আরও ভালোভাবে বুঝানোর উদ্দেশ্যে তা লিখতে শুরু করল। লিখতে লিখতে জিজ্ঞেস করল, রেজাল্ট কবে বেরোবে? 2 সপ্তাহখানেক পর। ইরাজ আর কিছু বলল না। মেঘালয়া নিজেই চিন্তিত কণ্ঠে বলতে থাকে, আচ্ছা যদি ফেল করি আমি, তাহলে কি হবে? ইরাজ ভাবলেশহীন জবাব দিল, কি আর হবে? তোর বাপ কোনো অটোরিকশাওয়ালার সাথে তোর বিয়ে দিয়ে দেবে। চোখ বড় বড় করে তাকালো মেঘালয়া। হ্যাঁ। কথাটা বুঝে নিজের অজান্তেই মুচকি হেসে ফেলল। বলল, বাপ আমায় বিয়ে তো দিয়ে দিয়েছে, তবে যার সাথে দিয়েছে সে আমি ফেল করলে রিকশা চালানো শুরু করলেই হয়। ইরাজ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল খানিকক্ষণ, এরপরই মাথাটা নিচু করে মৃদু হেসে উঠল যেন। মেঘালয়া বিস্মিত চোখে তাকিয়ে দেখল সেই হাসি। হঠাৎই মনটা বেশ হালকা লাগল। আচমকা বলে উঠল, আপনি হাসতেও জানেন নাকি আবার? ঘণ্টাখানেকের মতো পড়ার পর মেঘালয়াকে অলসতা ঘিরে ধরল। কিন্তু ইরাজকে বলতে চেয়েও পারছে না যে আর পড়তে ভালো লাগছে না। উসখুস করতে লাগল কেমন। ইরাজ তা লক্ষ্য করে বলল, এই মনোযোগ নিয়ে আবার পড়ব ঢোল পিটিয়ে বেড়াস? মেঘালয়া অসহায় মুখে তাকাল। জিজ্ঞেস করল, আপনি ভালো আচরণ শিখেননি? ওই অধ্যায় যখন পড়াচ্ছিল আমি ক্লাসের বাইরে ছিলাম। মেঘালয়া এমন একটা ভবঘুরে মার্কা জবাব শুনে অতিষ্ঠ ভঙ্গিতে মাথা দুলাল। ইরাজ জিজ্ঞেস করে, কোথায় ভর্তি হওয়ার জন্য লাফাচ্ছিস? মেঘালয়া শান্ত নজরে তাকাল। একটু ইতস্তত করে বলল, লাফালেই তো আর হয়ে যাবে না। এই কথাটা মস্তিষ্কের যে অংশ দিয়ে এখন ভাবছিস, আগে তা ব্যাংকে জমা রেখে এসেছিলি? মেঘালয়া কটমট করে অস্পষ্ট স্বরে বলে উঠল, ক্যাকটাস। ইরাজ কথাটা শুনতে পেয়েছে কিনা তা বোঝার উপায় নেই, তবে বলে উঠল, গালি দিল ভালো জাতের গালি দিবি, এসব আওলাঝাওলা গালিতে অ্যালার্জি আছে আমার। ইরাজের কথায় মেঘালয়া মুখ বিকৃত করে তাকাল। আজব মানুষ তো। গালিতে অ্যালার্জি? আর গালি আবার ভালো মানের, মানে কোনো গালি ভালো মানের? গালির কি কোনো ব্র্যান্ড আছে? নিজের ভাবনাতে বিরক্ত হয়ে মাথা ঝাঁকাল। শান্ত একটা শ্বাস নিয়ে জিজ্ঞেস করল, আপনি কোনো বিশ্ববিদ্যালয়ে যেন পড়তেন? শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। মেঘালয়া আশা করেনি ইরাজ সোজা জবাব দেবে। তবে ওকে অবাক করে দিয়ে হয়তো এই প্রথম ইরাজ সোজা উত্তর দিয়েছে। মেঘালয়া আবার জিজ্ঞেস করল, এটা গুচ্ছতে না? হু। মেঘালয়া উৎসাহিত হয়ে বলে, তাহলে আমিও গুচ্ছরই কোনো ভার্সিটিতে পড়ব। আপনি কি অ্যাডমিশনের সময় খুব বেশি পড়তেন? ইরাজ এবার অপ্রস্তুত বোধ করল। ওর অনিয়মিত লেখাপড়া কাউকে অনুপ্রাণিত করার বদলে ফেল করিয়ে বসিয়ে রাখবে হয়তো। ও নিজে মানিয়ে নিতে পারত ওর নিজের বেপরোয়া চলনের সঙ্গে, কিন্তু আর কাউকে তা দ্বারা অনুপ্রাণিত অন্তত করা যায় না। ভাগ্য আর টুকটাক পরিশ্রমে শাস্ত্রে পড়ার সুযোগ পেয়েছিল। বলল, প্রশ্ন কম কর, পারলে বেশি করে পড়। এমনিতেও তোর বাপ জেলার বাইরে যেতে দেবে না। মেঘালয়া জিজ্ঞেস করল, আমাদের যশোরে কি গুচ্ছর বিশ্ববিদ্যালয় আছে? ইরাজ বিরক্ত হয়ে বলে,
যশোর বিজ্ঞান প্রযুক্তির নাম শুনিসনি? মেঘালয়া চুপ করে রইল। মনে মনে ঠিক করল সে ওখানেই পরীক্ষা দেবে। হওয়া না হওয়া উপরওয়ালার হাতে। বই খাতা গুছিয়ে রাখতে রাখতে হঠাৎই মাথায় এলো ইরাজ কথাগুলো বেশ সহজভাবেই বলেছে। এভাবে বিয়ের পর আজ অবধি কথা হয়নি। হাত থেমে গেল ওর। কিছু প্রশ্ন এসে ভিড় করল মনে। কিছুটা সময় নিল প্রশ্ন করার জন্য নিজেকে প্রস্তুত করতে। লম্বা একটা শ্বাস টেনে নিয়ে আস্তে করে বলল, আমার জন্য তাবিরের কাছে হেরে গিয়েছিলেন, এটাই কি কেবল আমার প্রতি ক্ষোভের কারণ আপনার? ইরাজ উত্তর দিল না, বরং নীরবে উঠে দাঁড়াল। এখনো খানিকটা দুর্বলতা আছেই শরীরে। তবুও উঠে দাঁড়িয়ে টি-টেবিলের ওপর থেকে সিগারেটের প্যাকেটটি হাতে উঠিয়ে নিল। সোজা হেঁটে বেলকনির দিকে চলে গেল। মেঘালয়ার ভেতরে জিদ চেপে বসে বইগুলো উঠিয়ে নিয়ে গিয়ে সোফার টেবিলের ওপর রেখে সেও বেকনিতে গিয়ে ইরাজের পাশে দাঁড়ায়। সন্ধ্যার পর অল্প খানিকটা সময় পেরিয়েছে। আকাশ সম্পূর্ণরূপে আধারে ঢেকে যায়নি এখনো। পরিবেশ মণিমুগ্ধকর। ইরাজ পকেট হাতড়ে লাইটার খুঁজল, পেল না। মেজাজ খারাপ হল প্রচণ্ড। মেঘ, লাইটার এনে দে রুম থেকে। আমার প্রশ্নের জবাব না দিয়ে চলে এসেছেন আপনি। তারপর এখন জবাব দিন। লাইটারটা এনে দে। ক্ষুব্ধ হয়ে ওঠে মেঘালয়া, আমার প্রশ্নের জবাব দিন, কথা কাটবেন না। ইরাজ তাকাল উত্তেজিত মেঘালয়ার দিকে, চোখে চোখ মিলিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল, বলল, আর যদি না দিই? মেঘালয়ার চোখে মুখে আক্রোশ ফুটে ওঠে, আর কতদিন লুকোচুরি খেলবেন? চাপা কথাগুলো খুলে প্রকাশ করার সৎ সাহসটুকু নেই আপনার ভেতরে? ইরাজ মেঘালয়ার কথায় আবারও হাসল, আরে এত উত্তেজনা আমাকে জানার? অতি উত্তেজনা হানিকারক। শান্ত হ। মেঘালয়া চোখ বুজে জোরে জোরে শ্বাস নেয়, ঠোঁট জিহ্বা দ্বারা ভিজিয়ে নিল। নিজেকে শান্ত করার চেষ্টা করে বলল, আমার অপরাধটা কি আপনার কাছে? আপনার কি মনে হয় আপনার চোখের অবহেলাগুলো বুঝি না আমি? বিয়ের পর থেকে আজ অবধি প্রতি মুহূর্তে যে পরিমাণ লাঞ্ছনা আমি গিলে ফেলেছি ভেতরে, নিতান্তই এক আত্মমর্যাদাহীন আবর্জনাতে পরিণত হয়েছি নিজের কাছে। তবুও প্রতি মুহূর্তে নিজেকে সান্ত্বনা দিয়ে যাচ্ছি, আমার ভুলের প্রায়শ্চিত্ত এগুলো। তবে আজকাল কি মনে হয় জানেন, আমার ভুলের চেয়ে মাসুল আমি অনেক গুণ বেশি গুণে ফেলেছি। আমি ভুল যত বড় না করেছিলাম, আপনারা সকলে মিলে শাস্তি তার চেয়ে অনেকাংশ বেশি দিয়ে ফেলেছেন। এবার না হয় জবাব দিন। ইরাজ আকাশের দিকে মুখ তুলে চেয়ে শুনল মেঘালয়ার অভিযোগী ক্ষোভগুলো। হালকা হাসল। আস্তে আস্তে হাসি মিলিয়ে গিয়ে মুখটা বড্ড হিংস্র হয়ে উঠল। দাঁতে দাঁত পিষে মেঘালয়ার দিকে তাকায়, শাস্তি তুই দিসনি আমায়? যখন শুনেছিলাম বাড়ি ছেড়ে পালিয়েছিস অন্য কারো সঙ্গে, এবং তোকে উদ্ধারও আমার করতে যেতে হবে, তোকে ত্যাগ করেছি সেই মুহূর্তে। আর এতদিনের জমানো মসৃণ অনুভূতিতে ত্যাগের ধারালো আঘাত আমায় যা ক্ষতবিক্ষত করেছিল, তার দাগগুলো আজও থকথকে ঘা হয়ে রয়ে গেছে ভেতরে। প্রতিক্ষণে জলে পড়ে যায়। তা কোক্ত হয়ে ওঠে বুকটা। তোকে দেখলেও সেই ক্ষততে খোঁচা লাগে। সেই তুই আমার তো হয়েছিস, তবে আমার অনুভূতিকে ছিন্নভিন্ন করার পর। তুই যতক্ষণ চোখের সামনে থাকিস না, বুকের জ্বালা দমে থাকে। সামনে আসলে ধিকোধিক করে জ্বলে ওঠে। কথাগুলো বলে আচমকা শান্ত হয়ে উঠল ইরাজ। পরক্ষণে মুহূর্তে অদ্ভুত হেসে শ্লেষের সঙ্গে বলল, তুই তো ভুল করে মাসুল গুনছিস। আমি কিসের উত্তাপে পুড়ে মরছি প্রতিক্ষণে?
কারো প্রতি মায়া জন্মে যাওয়ার অপরাধে? সেই মায়াকে নিজ হাতে দাফন করেছি আমি, যা আর কোনোদিন উতলে উঠবে না। শেষের কথাগুলোতে তীব্র ঘৃণা প্রকাশ পেল ইরাজের কণ্ঠে। মেঘালয়া তাকিয়ে রইল কেবল, জবাব দিল না। ইরাজ এবার ঠোঁটটা আরও খানিকটা প্রসারিত করে হাসল। হাসির মাঝে কত শত লুকায়িত যন্ত্রণা ঝরে পড়ছে যেন। মেঘালয়াও খোলা আকাশের দিকে দৃষ্টিপাত করে অদ্ভুত গলায় অবাঞ্ছিত এক প্রশ্ন করে বসল, ভালোবাসেন, বলতে পারেননি কেন? ইরাজ যেন অবাক হল না এমন একটা প্রশ্নেও। মৃদু হেসে বলল, যতদিনে বলবো, তার আগেই দেখলাম আমার মেঘের বর্ষণে অন্য কেউ ভিজে উঠেছে। তারপর থেকে আর কোনোদিন নিজের কাছেও স্বীকার করিনি ওই মূর্খ মেঘকে আমি কোনোদিন ভালোবেসেছি। মেঘালয়া টলমলে চোখে ঘুরে তাকালো ইরাজের দিকে। চোখের পানিকে ছাপিয়ে ঠোঁটে হাসল, অথচ সেই মূর্খতার পরিণাম হিসেবে মেঘকে পুরাতে এত আয়োজন আপনার? এটাকে ভালোবাসা বলবেন আপনি, যেখানে ভালোবাসার চেয়ে ক্ষোভকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে? আপনার জিদ, অভিযোগ আর যন্ত্রণাগুলো আপনার কাছে এতটা প্রাধান্য পেয়েছে, আপনি সবটা ভুলিয়ে দিয়েছেন মায়া, ভালোবাসা কিছুই অবশিষ্ট নেই। ইরাজ শীতল কণ্ঠে বলল, আমার ঘৃণা ভালোবাসার চেয়ে বেশি সীমাহীন। আমার ত্যাগের ক্ষমতাকে এড়িয়ে চলা যে কারো জন্য সাধ্যহীন। মেঘালয়া বিদ্রুপাত্মক হাসি হাসল, ত্যাগ আপনার, সেই ত্যাগের তাপে ঝলসে গেছি আমি। সুখে ত্যাগ করিনি। একসময় ছুতে চাওয়ার মতো মনস্তাত্ত্বিক অপরাধের দাম পরিশোধ করে মূল্য চুকিয়ে তারপর ত্যাগ করেছি। মেঘালয়া প্রশ্ন করে, ত্যাগের মূল্য কি ছিল? মেঘকে আর এই জীবনে নিজের করে পেতে না চাওয়ার জিদ। অথচ শালার ভাগ্যকে এড়িয়ে যেতে পারলাম কই? মেঘালয়া হাসল, মুখে হাসি ঝুলিয়েই বলল, আপনার প্রত্যেকটা কথা প্রমাণ করছে ভালোবাসা কম, এ কাহিনীটা মূলত ঘৃণার। তাই পরবর্তীতে আর এই অনুভূতিকে ভালোবাসা বলে অপমান করবেন না। তিরস্কারের মতো শোনায় যেন মেঘালয়ার কথাটা। একটু থেমে আবার বলল, সর্বস্থায় আমার ভুলগুলো সাথে ছিল, আর তাই ভুলগুলোকে বড্ড ভালোবাসতে ইচ্ছে করছে এখন আমার। সকলে মিলে যখন আমায় শাস্তি দিতে ব্যস্ত ছিল, তখন ভুলগুলো ছাড়া আমার বলতে আর কিছুকে পাশে পাইনি। আর দাঁড়াল না মেঘালয়া এক মুহূর্ত। রুমে চলে গেল বিষণ্ণ পা ফেলে। ইরাজ রয়ে যায় একা। আকাশের বুক থেকে দৃষ্টি সরিয়ে দৃষ্টিপাত করল মেঘালয়া যেখানে দাঁড়িয়েছিল। আচমকা ভাবনা এলো, সত্যিই কি ইরাজ ভালোবাসার চেয়ে যন্ত্রণাগুলোকে বেশি প্রাধান্য দিয়েছে? অভিযোগগুলোকে ভালোবাসার মাঝখানে এনে ভালোবাসাকে ক্ষয় করে ফেলেছে? নিজের ভাবনায় নিজেই পেঁচিয়ে যায় যেন। দোটানায় ডুবে গেল। মেঘালয়ার বলে যাওয়া কথাগুলো মস্তিষ্কে চক্রাকারে ঘুরতে থাকল। নিজেই নিজেকে বুঝাল, ইরাজ তো এমনই। তার যন্ত্রণাগুলো তার জন্য স্মরণীয়। তা সে ভুলতে চায় না, আর না চায় যন্ত্রণাদাতাকে মাফ করতে। ইরাজ শেখেনি এসব। সে বিশ্বাস করে, যে একবার ব্যথার দিতে পারে, তার কাছে বারবার ব্যথা প্রান্তির আশা রাখাই যায়। তাদের কোনো ক্ষমা নেই ইরাজের কাছে। নিজের ভাবনাগুলো আর অনুভূতিতে ঠিক মেলাতে পারল না। ভেতরটা অশান্ত হয়ে উঠল মুহূর্তেই। তড়িঘড়ি চারপাশে তাকাল। কিছু মনে পড়তেই পেছনে ফিরে তাকাল। বেলকনির দেয়ালে ছোট ছোট তাকের মতো কাঠ দ্বারা শোপিচ রাখার ছোট আসবাব বানানো হয়েছে। সেখানকার একটি তাকের মাঝে দিয়াশলাইয়ের বাক্স রাখা আছে। সিগারেটে টান দিয়ে ধোঁয়াটুকু মুখের ভেতরে চেপে রাখল কিছু সময়। ভেতরটা অস্থির যন্ত্রণায় ঘিরে ধরছে ক্রমশ।
ওপরে মুখ তুলে ধোয়ার কুণ্ডলি ছাড়ল। তা এলোমেলো মেঘের মতো ছড়িয়ে পড়ে বাতাসে। সেদিকে চেয়ে কেশে উঠল কয়েকবার। থামল না, সিগারেটটা আবারও মুখে পুরে নিল। মনের অগোছালো ব্যথাগুলোকে শান্ত করতে সিগারেটের বিকল্প নেই বলেই ধারণা ইরাজের। সকাল সকাল উঠে মেঘালয়া ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে দাঁড়াল। সকাল 7টা বাজে ঘড়িতে। আজকে সূর্যের তেজ তুলনামূলক কম মনে হল। এখনও তেমন ঝাঁঝাল হয়ে ওঠেনি। সকালের নির্মল বাতাসে দীর্ঘ এক শ্বাস টেনে নিল মেঘালয়া। জীবনটাকে আজকাল একদম ভালো লাগে না তার। এই ছোট জীবনে কিছু দিনের ব্যবধানে তার সঙ্গে বহু তিক্ত ঘটনা ঘটে গেছে, যা ছিল তার জন্য সম্পূর্ণ ভাবনাতীত। একটা ভুল তাকে বাস্তবতার দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়ে দিল। সে মোটেই এত তাড়াতাড়ি এত বড় আর বুঝমতি হয়ে উঠতে চায়নি। তার সেই চঞ্চলতা, আহ্লাদ, আত্মমর্যাদাবোধ সবই কেমন বাস্তবতার সংস্পর্শে জলে ছাই হয়ে গেল। সে কতটা নিচু হয়ে উঠেছে সকলের চোখে। তাতে কি বিশেষ কোনো লাভ হয়েছে? সে ভেবেছিল, এভাবে নিজের ভুলটা মেনে নিয়ে চুপ থাকলে হয়তো সকলের মন গলবে, তাকে সকলে আবারও গ্রহণ করে নেবে। ভুল এই ভাবনাটা ভেঙে দিয়েছে সকলে। সে এমনিতেও তাদের সম্মুখে খারাপ আর ভালো হওয়ার চেষ্টাটাও করবে না। ইরাজের কথা মনে পড়ল। আপন মনে তাচ্ছিল্যের হাসি হাসল মেঘালয়া। ভালোবাসা। ইরাজ এটাকে ভালোবাসা বলে? যেখানে তিক্ততা আর কিছুই নেই। মেঘালয়া নিজের জন্য কিছু করতে চায়। নিজেকে সে আত্মনির্ভর হিসেবে দেখতে চায়, যাতে সে প্রতিনিয়ত হাজারটা ভুল করে গেলেও কেউ যাতে তাকে নিচু চোখে দেখে অবহেলা না করার সুযোগ পায়। সে করবে, আরও ভুল করবে, বারবার ভুল করবে। সে দেখতে চায় সকলে এবার কি করে। ভয়ানক এক জিদের অঙ্গীকার করে বসল মেঘালয়া নিজের সঙ্গে। বারান্দা থেকে চলে এলো। রুম থেকে বেরোনোর সময় ভুলেও একবার তাকালো না বিছানায় শায়িত ঘুমন্ত ইরাজের দিকে। মুখভঙ্গি কঠিন তার, সেই বাচ্চাসুলভ মেঘালয়াই যে এটা, তা চেনার উপায় নেই এই মেঘালয়াকে দেখে। রান্নাঘরে এসে দাঁড়ালো আস্তে করে। আন্তারা খানম এখনো আসেননি সেখানে। আয়েশা কাটাকুটি করছে। সে নিঃশব্দে রান্নাঘরে প্রবেশ করে ছোট একটি পাত্র হাতে নিল। আয়েশা ব্যস্ত হয়ে বলে, ভাবিমণি, আপনার কি লাগবো, আমারে কন, আমি কইরে দিই। মেঘালয়া গম্ভীর স্বরে জবাব দিল, প্রয়োজন নেই। নিজের কাজ করুন, আমি করে নিচ্ছি। আয়েশা আর কিছু বলতে পারল না। মেঘালয়া আপন মনে 2 কাপ কফি বানিয়ে নিল। তা কফিমগে ঢেলে ট্রেতে তুলে রান্নাঘর থেকে বের হবার মুহূর্তে আন্তারা খানম আসলেন সেখানে। মেঘালয়া তাকালো না সেদিকে, নির্বিকার চিত্তে ট্রে নিয়ে তাকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল রান্নাঘর থেকে। আন্তারা খানম লক্ষ্য করলেন, মেঘালয়ার মুখে স্পষ্ট তিক্ততা। মেঘালয়া ইমতিয়াজ সাহেবের রুমের বারান্দায় এসে দাঁড়াল ইমতিয়াজ সাহেবের সম্মুখে। তিনি বসে আছেন ল্যাপটপ কোলে। পাশেই খবরের কাগজ। হয়তো খবরের কাগজওয়ালা মাত্রই দিয়ে গেছে, তা ওভাবেই পাশে রেখে ল্যাপটপ নিয়ে বসেছেন তিনি। মেঘালয়ার উপস্থিতিতে চমকে তাকালেন সেদিকে। ওকে দেখেই সুন্দর এক হাসি দিয়ে বললেন, আরে আম্মাজান যে, এত সকালে ঘুম ভেঙেছে আজ, ব্যাপার কি? প্রতিদিন তো দেখাই পাই না। মেঘালয়া চমৎকার হাসল, আজ থেকে পাবে। নাও তোমার কফি। কফির মগ হাতে তুলে দিল মেঘালয়া। তা হাসিমুখে নিলেন ইমতিয়াজ সাহেব। কফিতে চুমুক দিতে দিতে ইশারা করলেন মেঘালয়াকে সামনের মোড়ায় বসতে।
শরীর কেমন যাচ্ছে তোমার, বাবাই? আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে রে, মা। তবে একটুতেই খুব ক্লান্ত হয়ে উঠি আজকাল, বুঝলি। আমার বাদর কি করছে? নিশ্চয়ই চিৎপটাং হয়ে পড়ে আছে। তার হাতে কাজবাজ দিয়ে যে নাতি নাতনি নিয়ে অবসরে যাব, তা আর হয়ে উঠছে না বলেই আরও অসুস্থ হয়ে যাচ্ছি দিন দিন। শেষের কথাটা বেশ ঢং করে বললেন ইমতিয়াজ সাহেব। মেঘালয়া মাথা নত করে হাসল। ইমতিয়াজ সাহেব যে কথার মাঝে নাতি নাতনির ইঙ্গিত দিলেন, তা বুঝেই মূলত মেঘালয়ার এই অদ্ভুত হাসি। প্রসঙ্গ বদলাতে বলল, আব্বু কেমন আছে, বাবাই? তোর আব্বু আজকাল খুব অলস হয়ে গেছে রে। আমি তার জন্য অপেক্ষায় তৃষ্ণার্ত প্রেমিকের মতো বিরহে ডুবে মরি, তার পাত্তা নেই। কল দিল বলে আজ একা চালিয়ে নে, পরে টরে দেখব। মেঘালয়া এমন একটা কথা শুনে চোখ বড় বড় করে তাকাল। তা দেখে ইমতিয়াজ সাহেব শব্দ করে হাসলেন। বললেন, তোরাই শুধু পারিস? আমি আর হেলাল বয়সকালে কত মেয়ের ব্যাগের খাবার চুরি করে খেয়েছি। কত মেয়ের গায়ে ব্যাঙ ছুঁড়ে দে ছুট। সে মেয়ে ব্যাঙ দেখে পালাবে নাকি আমাদের তাড়া করবে? এ পর্যায়ে মেঘালয়ার হাসতে হাসতে দম বন্ধ অবস্থা। ইমতিয়াজ সাহেব মুগ্ধ হয়ে দেখলেন, মনে হল সেই ছোট মেঘালয়া খিলখিলিয়ে হাসছে যেন। আস্তে করে বললেন, মাশা আল্লাহ। তা বোধহয় কানে গেল মেঘালয়ার। হাসি থামিয়ে অদ্ভুত দৃষ্টিতে তাকাল। ইমতিয়াজ সাহেব শান্ত স্বরে বললেন, থামলি কেন, মেঘা? কতদিন পর তোর খিলখিল হাসির রব শুনলাম। হাসতে ভুলিস না, মা। হাসিই তো একমাত্র বস্তু যা মানুষকে বাঁচিয়ে রাখে, অমর করে। যে হাসতে ভুলে যায় সে তো দুনিয়া থেকে মুছে যায় রে, মেঘা। মেঘালয়া চোখটা কি সিক্ত হয়ে উঠল না? সে দ্রুত মাথা নত করে নিল। ইমতিয়াজ সাহেব আদুরে গলায় বললেন, তোর মামনি যা বলে ওসব ধরিস না। ও এমনিতেই ঠিক হয়ে যাবে। সংসার জীবন এমনই হয়, বুঝলি। একটু টানপোড়েন না থাকলে যে তাকে সংসার ধর্ম বলা যায় না। একটু মানিয়ে নিয়ে চল, সৃষ্টিকর্তা কোনো কষ্টই তার সৃষ্টিকে বেশিদিন ভুগতে দেন না। মেঘালয়ার চোখ থেকে এক ফোঁটা তরল টপ করে পড়ল কোলের ওপর রাখা হাতের কবজির ওপর। ইমতিয়াজ সাহেব এগিয়ে এসে মাথায় হাত দিলেন। মুখটা উঁচু করে ধরতেই ভেসে উঠল মেঘালয়ার অশ্রুসজল মুখটা। বুকটা ভার হয়ে উঠল। যত্ন করে নিজের হাতে চোখের জল মুছে দিলেন তিনি। মেঘালয়া যেন আরও সায় পেয়ে গেল। ডুকরে কেঁদে উঠল আবারও। এবার এক হাতে আগলে নিলেন ইমতিয়াজ সাহেব মেঘালয়াকে। অপর হাত মেঘালয়ার মাথায় রেখে বিলি কাটতে কাটতে বললেন, কি হয়েছে রে পাগলি? আব্বুর কথা মনে পড়ছে? যাবি? নিয়ে যাব। মেঘালয়া মুখ তুলে চাইল, কান্না ভেজা কণ্ঠে বলল, বাবাই। আমি যে ভুলটা করেছিলাম তার শাস্তি ফুরোচ্ছে না কেন? আর কত সহ্য করলে এই ভুল আমার পিছু ছাড়বে বলো তো? ইমতিয়াজ সাহেব মৃদু হাসলেন, বোকা মেয়ে। কে বলেছে এসব ভুলের শাস্তি? তুই যা করেছিস, তোর বয়সে মানুষ তার চেয়ে বড় বড় ভুল এমনকি পাপ করে বসে। তোর সঙ্গে যা হচ্ছে তাকে ভুলের শাস্তি ভাবছিস, নিজের বোকামিতে। জীবনে এমন অনেক যন্ত্রণা ভোগ করতে হয় যার জন্য কোনো ভুলের প্রয়োজন হয় না। জীবন বড়ই বৈচিত্র্য রে মা। জীবনকে ব্যাখ্যা করা যায় না, আর না যায় পরিকল্পনামাফিক পরিচালনা করা। বরং জীবন আমাদের যেভাবে পরিচালনা করে সেভাবে চলা ছাড়া উপায় থাকে না।
হেলাল তোকে বড় আহ্লাদে মানুষ করেছে, দুনিয়ার জটিলতা থেকে বাঁচিয়ে নিজের কাছে আগলে রেখেছিল, তাই এসব নতুন মনে হচ্ছে। অথচ সকলের জীবনেই এমন টানপোড়েন রয়ে যায় আজীবন। সেখানে ভুলের প্রয়োজন নেই। কথাগুলো শুনতে শুনতে মেঘালয়ার ভেতরে অদ্ভুত এক সান্ত্বনা চলে এলো। তবে ইমতিয়াজ সাহেবের মুখের দিকে তাকিয়ে বড় মায়া অনুভূত হল। মানুষটা আসলেই অমায়িক। এও যে বাপ, মেঘালয়ার আরেক বাপ, ওর বাবাই। ইমতিয়াজ সাহেব ধমকে উঠলেন, আবার কাঁদছিস? কিছু বলছি না বলে স্পর্ধা বেড়েছে? চোখ মুছে ফেল, নয়তো নিয়ে গিয়ে শিশুতোষ স্কুলে ভর্তি করে দিয়ে আসব। এত বড় মেয়ে এভাবে ঠোঁট ফুলিয়ে কাঁদে? মেঘালয়ার জানে বাবাই ওর মন ভালো করতে এসব বলছে। চোখে পানি নিয়েই ঠোঁটে হেসে ফেলল, সঙ্গে হাসলেন ইমতিয়াজ সাহেব। মেঘালয়ার গুমোট হয়ে থাকা মনটা আচমকা বড় হালকা লাগে। এতক্ষণে কফি নিশ্চয়ই ঠান্ডা হয়ে গিয়েছে দুজনের। রাত প্রায় 10:30। ইরাজ এখনো বাড়ি ফেরেনি। মেঘালয়ার তা নিয়ে বিশেষ কোনো আগ্রহ নেই। সে নিজের মতো আধশোয়া হয়ে বসে পড়ছে। বেশ কিছুক্ষণ পর প্রায় 11টার দিকে ইরাজ আসল। মেঘালয়া ইরাজের উপস্থিতি টের পেয়েও তাকাল না সেদিকে। ইরাজ পরনের কাপড় পরিবর্তন করে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে একেবারে বের হল। মেঘালয়ার দিকে চোখ তুলে একবার তাকিয়ে দেখল, সে পড়ায় মগ্নতা দেখাচ্ছে। জিজ্ঞেস করল, তোর রেজাল্ট কবে? মেঘালয়া আচমকা ইরাজের এমন ভারী গলা শুনে সামান্য চমকে তাকাল। যদিও চমকিত ভাবটা তার মুখে প্রকাশ পায়নি। আস্তে করে সংক্ষেপে জবাব দিল, আগামী পরশু। ইরাজ আর বাক্য খরচ না করে বেরিয়ে গেল রুম থেকে। আজ প্রায় সপ্তাহখানেক পর তাদের এই দুটো কথা হল। মেঘালয়া ছোট্ট একটা শ্বাস ফেলে পড়ায় মনোযোগী হওয়ার চেষ্টা করে। খাবার টেবিলে ইমতিয়াজ সাহেব দেখলেন, তারা তিনজন থাকলেও মেঘালয়া নেই। এদের দুজনের মাঝে কেউ যে ডাকতে যাবে না, তা তিনি জানেন। তা ভেবে খুব একটা ভালো লাগল না। তিনিই গলা উঁচিয়ে ডাকলেন মেঘালয়াকে, মেঘা। ও মেঘা, নিচে আয় তো। মেঘালয়ার কানে গেল মৃদু আকারে সেই ডাক। সে বুঝল, বাবাই কেন ডাকছে। সেও চেঁচিয়ে জবাব দেয়, ক্ষুধা নেই, বাবাই। তোমরা খেয়ে নাও, আমি পড়ছি। ইমতিয়াজ সাহেব এবার গম্ভীর হয়ে বললেন, খেতে ডাকছি না, তুই শুনে যা। বিরক্ত হয়ে বই খাতা রেখে উঠে পড়ল মেঘালয়া। সিঁড়ির অর্ধেক অবধি নেমে বলল, কি হয়েছে, বাবাই? এদিকে আয়, বলছি। মেঘালয়া অলস ভঙ্গিতে নেমে এসে টেবিলের কাছে দাঁড়াল। ইমতিয়াজ সাহেব চেয়ার দেখিয়ে বললেন, বস এখানে। মেঘালয়া বলে ওঠে, বাবাই। ইমতিয়াজ সাহেব ধমকে উঠলেন, বসতে বললাম তো। অগত্যা বসে পড়ল মেঘালয়া। আন্তারার মনে হয় এই ব্যাপারটা খুব একটা ভালো লাগল না। তা তার মুখ দেখে বেশ বোঝা যাচ্ছে। মেঘালয়া নিজেই নিজের প্লেটে খাবার তুলে নিল। তরকারির পাত্রটি মেঘালয়ার কাছে রাখা। খেতে খেতে ইরাজ তরকারি নেয়ার উদ্দেশ্যে মেঘালয়াকে বলল, তরকারি তুলে দে তো। মেঘালয়া ইরাজের কথায় পাত্তা না দিয়ে বরং আন্তারা খানমের দিকে তাকাল। আশানুরূপ সে মুখটি গোমরা করে আর চোখে তাকিয়ে আছে। মেঘালয়া ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসল। ইরাজকে উদ্দেশ্য করে বলল, আমার কাছে নয়, মামনির কাছে চান। তার ছেলে আপনি, এবং বাড়ির কর্ত্রী সে। মেঘালয়ার কথায় ইরাজ কোনো প্রতিক্রিয়া না দেখালেও আন্তারা খানম কেমন করে যেন তাকলেন। মেঘালয়া তা দেখে হেসে ফেলল, মামনি।
তুমি শুধু শুধু ছেলেকে হারানোর চিন্তায় কাহিল হয়ে পড়ছ। ভেগে যাব না তাকে নিয়ে। চান্সই নেই, মামনি। বিশ্বাস করো, তোমার ছেলের সঙ্গে আমার সম্পর্ক সেরকমও নয় যেমনটা রাস্তায় পরিচিত কারো সাথে হয়। তুমি শুধু শুধু এসব সস্তা ভাবনা আর আচরণ দিয়ে নিজেকে তথাকথিত সকল মূর্খ শাশুড়ির মতো বানিয়ে তুলছ। তোমার কাছে যদিও এমনটা আশা ছিল না, তবে কি আর করার, তুমি যদি শাশুড়ি হয়ে ওঠো, আমারও বৌমা হয়ে উঠতে বেশি সময় লাগবে না। তুমি শেখাবে আচরণ, আমি শিখব। যা হোক, নাও ছেলেকে নিজের হাতে খাওয়াও। ওসব দায়িত্ব পালন। এমনকি সংসারে কোনো বিশেষ আগ্রহ নেই আমার। আন্তারা খানম মেঘালয়ার মুখের কথাগুলো শুনে কোনোরকম প্রতিক্রিয়া দেখাতে ভুলে গেলেন। কেবল বিস্মিত চোখে চেয়ে রইলেন মেঘালয়ার দিকে। আরও অবাক হলেন যখন দেখলেন মেঘালয়ার করা এরকম নীরব অপমানের পরিপ্রেক্ষিতে ইরাজ বা ওর বাবা কোনোরকম কিছুই বলেনি, বরং স্বাভাবিকভাবেই বসে আছে। ইমতিয়াজ সাহেব খাচ্ছেন আর ইরাজ তরকারির অপেক্ষায় গম্ভীর মুখে বসে আছে। রুমে এসে ইরাজ বসল বিছানার ওপর। মেঘালয়ার তার আগেই চলে এসেছে। খানিক বাদে মেঘালয়াকে ডেকে উঠল, মেঘ। মেঘালয়া বই থেকে মুখ না তুলে জবাব দিল, হু। কয়েল জ্বালিয়েছিস? মেঘালয়া তাকালো একবার, আবার নিচের দিকে চোখ ফিরিয়ে নিয়ে জবাব দিল, হু। কেন? মেঘালয়া বিরক্ত হয়ে তাকালো, মশার কয়েল কেন ঝালানো হয়? তোকে প্রশ্ন করতে বলেছি নাকি উত্তর চেয়েছি? আপনার এরকম যুক্তিহীন প্রশ্নের কোনো জবাব নেই আমার কাছে। নিভিয়ে দে এক্ষুনি। মেঘালয়া রেগে উঠল। চোখ বুজে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বলল, কি সমস্যা আপনার? ইরাজ চোখ ছোট ছোট করে তাকায়। মেঘালয়া চোয়াল শক্ত করে চেয়ে আছে। ইরাজ খোঁচা মেরে বলল, গরিবের মেয়ে হলে তাও না হয় বলতাম, বাপের বাড়ি এসি নেই, তুই কি করে বুঝবি? এসি চলা অবস্থায় কয়েল জ্বললে ধোঁয়াগুলো সব নাকে মুখে ঢোকে, আজরাইল সামনে এসে হাজির হওয়ার আশঙ্কা থাকে। বা লদা অ্যালার্জি আছে আমার, এক্ষুনি কাশি শুরু হবে। ফেলে দে কয়েল। শেষের কথাটা এত জোরে ধমকে বলেছে ইরাজ, বন্ধ ঘরে বেজে উঠল চারদিকে। মেঘালয়া কিছুক্ষণ অদ্ভুত দৃষ্টিতে চেয়ে রইল ইরাজের দিকে। শান্ত স্বরে বলল, সিগারেটের পাজা পাজা ধোঁয়া গিলে হজম করে ফেলছেন অনায়াসে, কয়েলের ধোঁয়া ইন্তেকাল হয়ে যাবে আপনার। ইরাজ ভ্রু কুঁচকে তাকাল। আবার মুখটা স্বাভাবিক করে জিজ্ঞেস করল, অ্যারোসল নেই? থাকলে কয়েল জ্বালিয়ে আপনার সাথে এই মধুর আলাপন করার শখ ছিল না আমার। বলেই মেঘালয়া উঠে গিয়ে কয়েলের জ্বলন্ত পাশের কিছুটা ভেঙে নিয়ে বারান্দায় গিয়ে সেটা ফেলে দিয়ে এসে আবার পড়তে বসল। প্রায় আধা ঘন্টা পার হয়েছে। মেঘালয়া পড়ছে বসে। ইরাজ শুয়েছে কিছুক্ষণ আগে, তবে ঘুম তাকে ধরা দিচ্ছে না। এপাশ ওপাশ করে কেটে গেছে এতক্ষণ। অতিষ্ঠ হয়ে উঠে বসল। সোফার দিকে তাকালো, মেঘালয়া পড়ছে। ডাকল, মেঘ। মেঘালয়া বিরক্ত হয়ে তাকায়। রুমে মৃদু আলো জ্বলছে। মেঘালয়া টেবিল ল্যাম্পের আলোতে পড়ছে। তাই মেঘালয়া যে ফিরে তাকিয়েছে তা বোঝা গেলেও মেঘালয়ার বিরক্তিভরা চেহারা হয়তো টের পাওয়া গেল না। কয়েল জ্বালিয়ে দে। মুহূর্তের মধ্যে ক্ষেপে উঠল মেঘালয়া এমন একটা কথা শুনে। কপালে ভাঁজ পড়ল তার। দাঁতে দাঁত পিষে বলল, এই বন্ধ ঘরে এখন মরবেন না আপনি? ইরাজ ভাবলেশহীন জবাব দেয়, মরলেও ঘুমিয়ে মরা ভালো। ঘুমোতে না পারলেও এমনিতেই অসুস্থ হয়ে মরে যাব। কথা কম বল, কয়েল জ্বালিয়ে দে।
পারব না। মনে হল না মেঘালয়ার কথা ইরাজের কানে গিয়েছে। ইরাজ মেঘালয়ার পারব না কথার পরিপ্রেক্ষিতে ভাবলেশহীনভাবে বলল, হুম। তাড়াতাড়ি জ্বালিয়ে দে। এমনিতে মেঘালয়ার নিজেরও মশা লাগছে টুকটাক। বিরক্তিতে বোধ হয়ে উঠে দাঁড়াল। ইরাজকে বলল, এসি অফ করুন। বারান্দার দরজা খুলে দিই, ঠান্ডা বাতাস আসবে। ইরাজ এসি অফ করে দিল। মেঘালয়া কয়েল জ্বালিয়ে আবার এসে বসল নিজের জায়গায়। এখন আর পড়তে ইচ্ছে করছে না। বই খাতা গুছিয়ে রেখে ঘুমানোর সিদ্ধান্ত নিল। যদিও সে জানে চেষ্টা বৃথা। ঘুম আসবে না। কিছুক্ষণ পর হঠাৎই রুমের আলো জ্বেলে ওঠায় মেঘালয়া চোখ খুলে তাকাল। দেখল ইরাজ টি শার্ট গায়ে দিচ্ছে। চোখ ফিরিয়ে নিয়ে আবার তাকাল। আশ্চর্য, টি শার্ট কেন গায়ে দিচ্ছে? সে নাকি ঘুমাবে জন্য কয়েল জ্বালিয়ে দেওয়া হল। এখন কোথায় বেরোবে? বিনা কারণে কয়েল জ্বালিয়ে নিয়েছে। মেঘালয়া হতাশ এক নিঃশ্বাস ফেলল। আল্লাহ তার সাথে এ কাকে জুড়ে দিয়েছে? এমন ছন্নছাড়া মানুষই কেন তার গলায় ঝুলিয়ে দিতে হল? ঘরের আলো নিভিয়ে ইরাজ দরজা খুলে বেরিয়ে গেল রুমের বাইরে। মেঘালয়া শোয়া থেকে উঠে বসল। ঘুম নেই চোখে। আস্তে করে হেঁটে বারান্দায় গিয়ে দাঁড়াল। হালকা হাওয়া বইছে প্রকৃতিতে। মনটা আবারও এই অগোছালো, চলমান, অনিশ্চিত জীবন নিয়ে ভাবতে ব্যস্ত হয়ে যায় তার। ইরাজ আম্মুর রুমের সামনে এসে দেখল দরজা চাপিয়ে রাখা রুমের। দরজার দিকে এগিয়ে যেতে যেতে কয়েকবার ডাক দিল আম্মু বলে। এই ডাকের মাঝে জানান দিল সে এসেছে এবং প্রবেশের অনুমতিও চেয়ে নিল যেন। তার মতো ঘাড় তারা তো আর সোজা কথায় অনুমতি নিয়ে ঢুকবে না। দরজা ঠেলে রুমে ঢুকে দেখল আব্বু বিছানায় ঘুমিয়ে আছে। আনতারা খানম জায়নামাজে বসা। ইরাজের ভ্রু কুঁচকে গেল। এই সময় কোনো ওয়াক্তের নামাজে বসেছে আম্মা, নাকি নফল নামাজে বসেছে? পাশে গিয়ে দাঁড়াল। দেখল আনতারা খানম মোনাজাতে বসেছেন। ঘরে জলে থাকা মৃদু আলোতে ঝাপসাভাবে দেখতে পেল মায়ের কান্নাজড়িত মুখখানা। গোপনে দীর্ঘশ্বাস ফেলল একটা। আনতারা খানম ওকে দেখে যেন আরো লম্বা করছে মোনাজাত। তা হয়তো বুঝল ইরাজ। চেয়ার টেনে বসল পাশে। একটু ঝুঁকে বলল, আম্মা, তোমার মোনাজাত কিন্তু আমি আসার আগেই শেষ। আমি এসেছি টের পেয়ে আবার হাত তুলেছ, দেখে ফেলেছি আমি। এবার কি হবে? আনতারা খানমের কি হলো কে জানে। হাত নামিয়ে ডুকরে কেঁদে উঠলেন এবার তিনি। ইরাজ ঘাড় ঝাঁকিয়ে চেয়ার সরিয়ে আম্মার পাশে নিচে বসল। গালটা ধরে নিজের দিকে ঘুরাল। আনতারা অভিমানে ইরাজের হাতটা সরিয়ে দিতে চাইলে ইরাজ আরও খানিকটা চেপে ধরল। নিজের দিকে মুখ উঁচিয়ে ধরে চোখে চোখ রেখে বলল, কি হয়েছে? কাঁদছ কেন? আনতারা খানম জবাব দিল না। এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল ছেলের দিকে তাকিয়ে। ইরাজ একটু হাসল। বলল, তখন মেঘের কথার জবাবে কিছু বলিনি বলে আল্লাহর কাছে আমার নামে নালিশ করছিলে? কান্না ভেজা স্বরেই আনতারা বললেন, না। সর, যা এখন। এত অনুগত, ভদ্র ছেলে তো নই আমি, তুমি বললেই চলে যাব? আনতারা খানম মুখ ঘুরিয়ে নিলেন। ইরাজ আবারও নিজের দিকে ঘুরিয়ে বলল, আম্মা, আজ মেঘ তোমাকে বলেছে? কিছু বলিনি। ও আজ প্রথমবার বলেছে। তুমি ওকে যখন কটূক্তি করেছ, ধিক্কারজনক কথা শুনিয়েছ, অপমান করেছ, মুখ ফিরিয়ে নিয়েছ, ও কিন্তু সবটা শুধু সহ্য করে গেছে।
তখন তোমাকেও কিন্তু কিছু বলিনি। ওহ, তোর বউ আর তোরা বাপ ছেলে মিলে বদলা নিচ্ছিস? এরকম অবুঝ তো তুমি নও। তাহলে এভাবে কথা পেঁচানোর মানে কি? অবুঝি তো, তাই তো নিজের ছেলের মন বুঝতে পারিনি। ইরাজ একটা শ্বাস নিয়ে ঠেসে বসল এবার। বলল, মেঘের প্রতি তোমার রাগটা কিসে? ও অন্য কারো সাথে চলে গিয়েছিল বলে? এ কথাটা বিয়ের আগে তোমায় জানানো হয়নি বলে? অথবা অন্য কিছু? এই মেঘালয়াকে তোমার চেয়ে ভালো কখনো আব্বুও বাসতে পারেনি। হঠাৎই এমন কি হল, সে তোমার চোখের বিষ হয়ে উঠল? আন্তারা খানম জবাব দিতে পারলেন না। ইরাজ আবার বলল, যেভাবেই হোক, যাই হোক, মেঘ এখন বাড়ির বউ, আম্মা। আর 5টা শাশুড়ির মতো আচরণ করে বাড়ির পরিবেশটাকে নাটকীয় করে তুলো না। এবার এটা বলো না, আমি আমার বউয়ের পক্ষ নিয়ে কথা বলছি। তুমি নিজেও জানো তোমার এই আচরণ নিতান্তই যুক্তিহীন। কোনো পুরুষের জীবনেই মা আর বউয়ের স্থান কখনোই এক হয় না, আম্মা। সকলের জন্য আলাদা আলাদা জায়গা থাকে মানুষের ভেতরে। একটু থামল ইরাজ। আন্তারা খানম নিচের দিকে তাকিয়ে আছেন। ইরাজ আবার বলল, আর এমনিতেও মেঘের সাথে আমার সম্পর্ক স্বাভাবিক নয়। তুমি যা ভেবে ওকে নিজের শত্রু ভেবে বসেছ, তা কেবল মূর্খতা, আম্মা। ও চাইলেও তোমার জায়গা নিতে পারবে না। আই থিঙ্ক সেই জাতের মেয়েই না, মেঘ। সংসারের প্রতি কোনো আগ্রহ নেই ওর। তবুও হেলাল আঙ্কেলের জন্য এতদিনে অনেক চেষ্টা করেছে এ বাড়িতে নিজের একটু জায়গা তৈরি করার। সুযোগ দেওয়া হয়নি। ছোট মানুষ, এবার যদি ও আরও বিগড়ে যায়, তার দায়ভার কাদের? আন্তারা খানম যেন খুব বুঝেছেন এমন ভঙ্গিমায় মাথা দুলালেন। নাক টানলেন কয়েকবার মৃদু আওয়াজে। এরপর আচমকা জিজ্ঞেস করে উঠলেন, তোর এত ভালোবাসার পরেও তোদের সম্পর্ক স্বাভাবিক নয় কেন, রাজ? ছোটবেলা থেকে ভালোবেসে গেলি তুই। নজরে নজরে রেখে, নীরব যত্নে নিরাপত্তা দিয়ে বড় করে তুললি তুই। সেই নিমকহারাম মেয়ে অন্য পুরুষের হাত ধরে তোকে বুড়ো আঙুল দেখিয়ে পালিয়ে গেল। তাকে তুই বাড়ির বউ করে আনলি, আর আমি ফুল চন্দন দিয়ে বরণ করে নেব? ভুলে যাস না, রাজ। আমি তোরই মা। তুই আমারই গর্ভের নারীছেড়া ধন। মেঘাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারব না। আর নাওকে আবার আপন করে নিতে পারব। যে মেয়ের চেহারা দেখলে আমার ছেলের বুক ফাটা যন্ত্রণার আভাস পাই, তাকে কোলে ঠাঁই দেওয়া যায় না। আমি ওকে মায়ের মতো ভালোবেসেছি, মায় জড়িয়ে রেখেছিল ওর নিষ্পাপ মুখখানি। জানতাম না এত নিষ্ঠুর আর পাষাণ্ড সেই মেয়ের ভেতর। কি করে পারল তোর ভালোবাসাকে ঠুকরে অন্যের হয়ে যাওয়ার চিন্তা করতে? হয়ে যেত তো এতদিনে, যদি না সেদিন সেই ছেলে ওকে ছুঁড়ে না ফেলত। তখন তুই কি করতি? নেশাখোর হয়ে ঘুরে বেড়াতি, তাকিয়ে দেখতাম তোর ধ্বংসমা হয়ে। এখনই বা কি সুখে আছিস? আয়নায় দেখেছিস নিজের চেহারা? সিগারেটে পোড়া কালো ঠোঁট, ঘুমের অভাবে কালি পড়ে যাওয়া চোখ। তোর ওই বিষাদভরা, এলোমেলো ছন্নছাড়া হাসি বুঝি না আমি? আম্মুর বলা কথাগুলতে ইরাজের চটা পড়ে ঘায়ে আবারও যেন খোঁচা লাগল। বুকটা রক্তাক্ত হয়ে উঠল আবারও। উদ্ভ্রান্তের মতো বসে রইল নির্বিকার চাহনিতে। আম্মুর অভিযোগগুলো তো ফেলা যায় না। যে কথাগুলো ইরাজকে প্রতিক্ষণে তুষের আগুনে পুড়িয়ে মারছে, আম্মু সেই কথাগুলো এত অকপটে জানতে পারল কি করে? আচমকা পা গুটিয়ে আম্মুর কোলে মাথা রেখে শুয়ে পড়ল ইরাজ। আন্তারার বুকটা ভিজে ওঠে। ইরাজ বেশ কিছুক্ষণ পর বলল, আমি তো কোনোদিন প্রকাশ করিনি আমার ভালোবাসা,
আম্মু। তাই হয়তো মেঘ বুঝতে পারেনি। আন্তারা খানম মলিন হাসলেন, এতদিন তুই যেভাবে মিষ্টি শাসনে আগলে রেখেছিল ওকে, অন্য মেয়ে হলে তোর মায় জড়িয়ে তোর প্রেমে পাগলি হয়ে যেত। সব কথাই কি মুখে স্বীকার করতে হয়, রাজ? অন্তত ভালোবাসা ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করে বেড়ানোর কিছু নয়। এই অনুভূতি বড়ই গোপন আর তীব্র। ও বুঝতে পারেনি, ওর এই সরলতাই তো বড় টানত আমায়। আম্মু, তোর আর সাফাই গাইতে হবে না ওর হয়ে। তোর পাহাড়ের সম উচ্চ ভালোবাসা বুঝতে পারল না, আর ওই লম্পটের মিথ্যে ভালোবাসায় তার হাত ধরে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলল। হা! তাচ্ছিল্যের হাসি হাসলেন আন্তারা। ইরাজ আর কি বলবে এ কথার পরিপ্রেক্ষিতে? আম্মা যে ওর বুকের সবটুকু জ্বালা মুখস্থ করে বসে আছে। তোরাক করে উঠে বসল। দ্রুত উঠে দাঁড়িয়ে হাঁটা দিল বাইরের দিকে। আন্তারা খানম কেবল বিষণ্ণ মুখে পেছনে চেয়ে দেখলেন বিক্ষিপ্ত, অশান্ত হয়ে ওঠা ইরাজের অগোছালো পদচারণা। একটা দীর্ঘশ্বাস ফেলে জায়নামাজ উঠাতে ব্যস্ত হয়ে পড়লেন। ইরাজ আম্মুর রুম থেকে বেরিয়ে এসে দাঁড়িয়ে পড়ল। বুকটা ভার লাগছে। বিষাদ ঘিরে ধরেছে চক্রাকারে। কোনোভাবেই এখন রুমে যেতে ইচ্ছে করছে না। ধীর পায়ে হেলেদুলে হেঁটে বসার রুমে প্রবেশ করল। সেখানে সোফার পেছনে থেকে দুটো বোতল দুহাতে বের করে নিয়ে ছাদের দিকে চলে গেল। এখন ইচ্ছেমতো গলায় ঢাললে এই নেশা হয়তো ভুলিয়ে রাখবে বুকের ক্ষতবিক্ষত হয়ে থাকা ঘাগুলোর যন্ত্রণা। আন্তারা বিছানায় গিয়ে ঘুমোতে অগ্রসর হলে ইমতিয়াজ সাহেব বলে উঠলেন, এক গ্লাস পানি ঢেলে দাও তো। আন্তারা চমকে উঠলেন, তাহলে কি ইমতিয়াজ সাহেব ঘুমাননি? তিনি চমকিত চিত্তেই গ্লাসে পানি ঢালতে ব্যস্ত হলেন। ইমতিয়াজ সাহেবের গলাটা কেমন যেন লাগল শুনতে। তিনি মাছেলের কথা সব শুনেছেন এতক্ষণে। চলবে।